হ্যালো ফ্রেন্ডস, রাজীব তোমাদের সকলকে আরও একবার স্বাগত এডুকেশন ফের রাজীব ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের 6 নম্বর ক্লাস হবে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে। এই ক্লাসে দ্য এজ অফ চসার যা কিন্তু আমাদের 1340 থেকে 1400 পর্যন্ত বিস্তৃত। এই সময়ের দ্য হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, যে ঐতিহাসিক পটভূমি, দ্য লিটারেরি ফিচার্স অফ এজ, যে এই যুগের সাহিত্যিক বৈশিষ্ট্যগুলো কী ছিল, এবং সর্বশেষে আমরা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন ডিসকাস করব। আশা করব ক্লাসটি তোমাদের অনেকটাই বেনিফিট হবে, তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তো তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। ওকে, তো দেখো আমরা কিন্তু প্রথমেই যে বিষয়টা দেখব যে আমাদের যে রয়েছে দ্য এজ অফ চসার, যেটি কিন্তু আমাদের 1340 থেকে 1400 পর্যন্ত বিস্তৃত। এর যে আমাদের হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কী আছে, তো আমাদের কিন্তু মূলত প্রথমেই দ্য হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা ডিসকাস করে নিতে হবে। তো এইখানটায় দেখো, এখানে বলা হয়েছে যে ইট ইনক্লুডস দ্য গ্রেটার পার্ট অফ দ্য রিজিয়ন অফ Edward III and the long French were associated with his name. The accession of his grandson Richard II 1377 and the revolution of 1399, the deposition of Richard and the foundation of Lancastrian dynasty. Okay, তো এইখানটায় দেখো আমাদের মনে রাখতে হবে এই যে রয়েছে দ্য এজ অফ চসার, এই সময়টাতে কিন্তু আমাদের যে তৃতীয় এডওয়ার্ডের একটা বৃহত্তর রাজত্বের কথা আমরা জানতে পারছি, এবং তার নামের সাথে যুক্ত যেটা আমাদের রয়েছে দেখো ফ্রাঞ্চ ওয়ার, ঠিক আছে, ফরাসি যুদ্ধ সেটার অন্তর্ভুক্ত রয়েছে। এবং তার যে আমাদের গ্র্যান্ডসন রয়েছে এখানে রিচার্ড II, ঠিক আছে, 1377, তার যে নাতি রয়েছে রিচার্ড, আমাদের রয়েছে রিচার্ড দ্বিতীয়, তার কিন্তু কথা বলা হচ্ছে, যেটা 1377 সালে। এবং দেখো বলা হচ্ছে রিভলিউশন অফ 1399, এবং 1390 সালে যে বিপ্লব এবং রিচার্ডের পদত্যাগ, ঠিক আছে, ডিপোজিশন অফ রিচার্ড এবং ফাউন্ডেশন অফ ল্যাঙ্কাস্টিয়ান ডাইনেস্টি, এবং ল্যাঙ্কাস্টিয়ান রাজবংশের যে একটা ফাউন্ডেশন, সেই কথাটা কিন্তু আমরা জানতে পারছি এর ব্যাকগ্রাউন্ডে। ঠিক আছে, এরপরে দেখো আরও কিছু আমাদের এখানটাতে রয়েছে। তো এখানটায় দেখো বলা হয়েছে যে ফ্রম দ্য লিটারারি পয়েন্ট অফ ভিউ of greater importance are the social and intellectual movements of the period. তাহলে দেখো যেখানটাতে বলা হলো যে সাহিত্যের দৃষ্টিকোণ থেকে এই সময়ের সামাজিক ও বৌদ্ধিক আন্দোলনগুলিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তারপরে দেখো রয়েছে আমাদের বলেছে দ্য টেরিবল প্লাগ কল্ড দ্য ব্ল্যাক ডেথ। ওকে, হচ্ছে ব্রিঙ্গিং পোভার্টি, আনরেস্ট অ্যান্ড রিভোল্ট অ্যামং দ্য প্রিসেন্ট অ্যান্ড দ্য গ্রোথ অফ স্পিরিট অফ ইনকোয়ারি হুইচ ওয়াজ স্ট্রংলি ক্রিটিক্যাল অফ দ্য ওয়েস অফ চার্চ। তো এখানটায় বলা হলো দেখো যে এই যে আমরা দেখতে পেরেছিলাম যে ব্ল্যাক ডেথ নামে কিন্তু একটা ভয়ানক প্লেগ যেটা কিন্তু ছড়িয়ে পড়েছিল, সেটা কৃষকদের মধ্যে দারিদ্র, অস্থিরতা ও বিদ্রোহ নিয়ে আসে। ঠিক আছে, এর ফলে কিন্তু চেতনার বিকাশ ঘটায়, একটা অনুসন্ধান চেতনার বিকাশ ঘটায়, যা চার্চ যে রয়েছে চার্চে কিন্তু একটা কঠোর একটা সমালোচনা কিন্তু করেছিল। ওকে, এরপরে দেখো বলেছে ফাউন্ড এক্সপ্রেশন ইন দ্য টিচিং অফ উইলস্লিফ অ্যান্ড দ্য লালার্ডস অ্যান্ড ইন দ্য স্টার্ন ডিনাউন্সিয়েশন অফ ল্যাংলার্ড। যে আমরা দেখো এখানটাতে বলেছে যে উইক্লিফ, লালার্ডস, এদের যে শিক্ষা এবং ল্যাংল্যান্ডের নিন্দার অভিব্যক্তি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই দ্য এজ অফ চসারের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এই সময়টার মধ্যেখানে। তাহলে দেখো এটা কিন্তু রয়েছে আমাদের দ্য এজ অফ চসারের যে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে দেখো আমাদের যে পয়েন্টটা রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বলেছে আমাদের এখানে দেখো যে লিটারারি ফিচার্স অফ দ্য এজ। ঠিক আছে, দ্য এজ অফ চসার হুইচ লিস্টেড ফ্রম 1340 to 1400, ঠিক আছে, হ্যাড সেভারাল লিটারারি ফিচার্স। দেখো আমরা কিন্তু জানতে পেরেছি যে চসারের যুগ যা 1340 থেকে 1400 পর্যন্ত স্থায়ী হয়েছিল, এর বেশ কিছু সাহিত্যিক বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে দেখো প্রথমে বলা হয়েছে আমাদের যে সেকুলার থিমস, যে ধর্মনিরপেক্ষ একটা যে বিষয়বস্তু। এখানে দেখো বলা হয়েছে যে চসার ওয়ার্ক অফটেন এমফাসাইজড সেকুলার থিমস অ্যান্ড ইন্ডিভিজুয়াল ফ্রি উইল। যে বলা হলো দেখো এখানটাতে যে চসারের কাজ কিন্তু প্রায়ই সেকুলার থিমস, ঠিক আছে, ধর্মনিরপেক্ষ সমস্ত বিষয়বস্তু নিয়ে লেখা, এবং ইন্ডিভিজুয়াল ফ্রি উইল, যে এবং আমরা দেখতে পেরেছি যে ব্যক্তিগত স্বাধীন ইচ্ছার ওপর জোর দিয়েছে চসারের যে সমস্ত কাজগুলো চসারের রয়েছে। এটা রয়েছে আমাদের লিটারারি ফিচার্স অফ দ্য এজ অফ চসার। ওকে, এরপরে দেখো আরেকটা বলেছে সোশ্যাল ক্রিটিসিজম, ঠিক আছে, সামাজিক সমালোচনা। যে এখানে দেখো বলা হচ্ছে আমাদের দ্য এজ অফ চসার ওয়াজ নোন অফ ইটস সোশ্যাল ক্রিটিসিজম অফ দ্য চার্চ অ্যান্ড নোবিলিটি। দেখো চসারে কিন্তু চার্চ, ঠিক আছে, গির্জা এবং আভিজাত্যের সামাজিক সমালোচনার জন্য আমাদের চসার কিন্তু খুবই পরিচিত বা জনপ্রিয় রয়েছে। তারপরে পয়েন্টটা দেখো বলেছে স্ট্যান্ডার্ড ইংলিশ। দ্য এজ অফ চসার ওয়াজ চসার স দ্য স্ট্যান্ডার্ড ইংলিশ। দেখো
চসার কিন্তু স্ট্যান্ডার্ড ইংলিশের ওপর কিন্তু একটা প্রভাব আমরা দেখেছি এবং পরবর্তীতে তার লেখার মধ্যেও কিন্তু একটা স্ট্যান্ডার্ড ইংলিশের একটা কিন্তু প্রভাব আমরা লক্ষ্য করতে পেরেছি। ওকে, এটা কিন্তু রয়েছে আমাদের লিটারারি ফিচার্স অফ দ্য এজ অফ চসার। এরপর আটটা দেখো বলা হয়েছে আমাদের ইনফ্লুয়েন্স অন লেটার জেনারেস, ঠিক আছে, যে অন্য শৈলী থেকে কিন্তু যেটা ইনফ্লুয়েন্স হয় এক প্রকার বলতে গেলে। তো এখানটা দেখো বলেছে দ্য এজ অফ চসার ইনফ্লুয়েন্স লেটার জেনারেস লাইক ড্রামা অ্যান্ড দ্য নোবেল। দেখো যে চসার কিন্তু যে নাটক এবং উপন্যাসের মতো এই সমস্ত ধারাগুলি দ্বারা প্রভাবিত করেছিল, এটা কিন্তু বলা হচ্ছে এখানটাতে। নেক্সট দেখো বলেছে চসার স্টাইল, যে চসারের লেখার আমাদের স্টাইলটা কী আছে। দেখো বলেছে এখানটাতে যে চসার স্টাইল ইনক্লুডেড দ্য ইউজ অফ আইএমবি পেন্টামিটার। দেখো চসারের লেখার যে স্টাইলটা আছে তার মধ্যে কিন্তু আমরা যে আয়াম্বিক পেন্টামিটারের যে একটা ব্যবহার সেটা কিন্তু লক্ষ্য করতে পেরেছি, এটা কিন্তু বলা হচ্ছে এখানটা। দেখো আয়াম্বিক পেন্টামিটার যেটা কিন্তু লিটারারি একটা ফর্ম রয়েছে, ঠিক আছে, লিটারারি একটা ফিগার অফ স্পিচের মধ্যে পড়ে যাচ্ছে এই আয়াম্বিক পেন্টামিটারটা, এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি চসারের যে সমস্ত লেখাগুলোর মধ্যে। ওকে, তারপরে দেখো ফ্রেম ন্যারেটিভ, ঠিক আছে, যে ফ্রেম ন্যারেটিভ বলেছে এখানটা দেখো যে বলেছে দ্য ক্যান্টারবারি টেলস ইজ আ ফ্রেম ন্যারেটিভ। যে চসারের লেখা ক্যান্টারবারি টেলস আছে এটা কিন্তু একটা ফ্রেম ন্যারেটিভের একটা এক্সাম্পল, বড় এক্সাম্পল। হোয়ার আ লার্জার স্টোরি কন্টেন্টস ম্যানি আদার স্টোরিজ, যেখানে কিন্তু আমরা দেখতে পেরেছি এই দ্য ক্যান্টারবারি টেলসের মধ্যে আমরা দেখতে পেরেছি যেখানে কিন্তু একটা বড় গল্পের মধ্যে আরও অনেক ছোটো ছোটো গল্প আছে, এটা কিন্তু রয়েছে আমাদের ফ্রেম ন্যারেটিভ। ওকে, তাহলে দেখো এই সমস্তগুলো কিন্তু রয়েছে আমাদের লিটারারি ফিচার্স অফ দ্য এজ অফ চসার। বুঝতে পেরেছো বিষয়টা? দেখো এখান থেকে কিন্তু এখন আমরা কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আমাদের কোশ্চেন দেখব। দেখো ফার্স্ট ক্লাসে যেহেতু আমরা এখান থেকে আমরা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কী আছে এবং লিটারারি ফিচার্সটা কী আছে সমস্তগুলো দেখে নিলাম। এখন কিন্তু আমাদের যে রয়েছে দ্য এজ অফ চসার, এখান থেকে আজকের এই ক্লাসে আমরা মূলত 10টা এমসিকিউ ডিসকাস করবো, 10টা এমসিকিউ কোশ্চেন ডিসকাস করবো এবং এখান থেকে কিন্তু আরও একটি ক্লাস তোমাদের জন্য প্রোভাইড করা হবে, সেখানে আরও বেশ কিছু এমসিকিউ তোমাদের জন্য থাকবে। তো এখান থেকে দেখো ফার্স্ট যে কোশ্চেনটা আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 1, যে বলেছে বিটুইন হুইচ সেটস অফ ডেথ ডিড চসার লিভ। দেখো এখানে বলা হলো যে এই নিম্নলিখিত তারিখগুলির মধ্যে যে কোনটার থেকে বা কোন সময়ের মধ্যে আমাদের মূলত এই চসার বিলং করতো, যে মূলত চসার বসবাস করতো। দেখো অপশন এ বলেছে 1340 to 1400, 1345 to 1400, 1348 to 1400, নাকি 1349 থেকে 1400। তাও খুবই ইজি কিন্তু কোশ্চেন রয়েছে, আমরা খুব সুন্দরভাবে প্রত্যেকটা বিষয়ে ডিসকাস করেছি। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি দেখো কারেক্ট আনসার কিন্তু আমাদের অপশন নাম্বার এতেই রয়েছে, ঠিক আছে। আমরা প্রত্যেকে জানি চসার কিন্তু 1340 থেকে 1400 এই যে সময়টা, এই সময়টাই কিন্তু আমাদের দ্য এজ অফ চসারের কিন্তু সময়কাল রয়েছে। বোঝা গেল ফার্স্ট কোশ্চেনটি। এরপরে দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 দেখো, কোশ্চেন নাম্বার 2তে বলা হচ্ছে আমাদের এখানটাতে যে চসার লিভড ডিউরিং দ্য রিজিয়ন অফ, যে চসারের রাজত্বকাল মানে মূলত বসবাস করতেন কারা, তো এটা কিন্তু রয়েছে এখানটাতে আমাদের কোশ্চেনটি। অপশন এ দেখো বলেছে এডওয়ার্ড 3 অ্যান্ড রিচার্ড 2, এডওয়ার্ড 3 অ্যান্ড হেনরি 4, রিচার্ড 2 অ্যান্ড হেনরি 4, নাকি এডওয়ার্ড 3, রিচার্ড 2 অ্যান্ড হেনরি 4। তাহলে এখানে কোনটা আমাদের কারেক্ট আনসার হবে? তো দেখো এখানে কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন রয়েছে এই চসারের এজ থেকে। তো এখানে দেখো আমাদের মনে রাখতে হবে এখানে কিন্তু কারেক্ট আনসারটা করতে হবে আমাদের অপশন নাম্বার ডি। ওকে, তো এখানে দেখো কারেক্ট আনসার হয়ে যাচ্ছে আমাদের এডওয়ার্ড 3, রিচার্ড 2 এবং হেনরি 4। তাহলে কেন হলো এখানটা দেখো, আমরা যখন হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড ডিসকাস করেছিলাম সেখানে কিন্তু আমরা এডওয়ার্ড 3 কথা পেয়েছি, রিচার্ড 2 এর কথা পেয়েছি, কিন্তু হেনরি 4 এর কিন্তু কথাটা আমরা পাইনি। তো এখানটা দেখো আমি তোমাদের কাছে বিষয়টা ভালো করে একটু ক্লিয়ার করে দিই। আমাদের এখানে মনে রাখতে হবে এই যে রয়েছে আমাদের জিওফ্রে চসার, এই সময় কিন্তু আমাদের তৃতীয় যে এডওয়ার্ড রয়েছে এর শাসনকালে মূলত আমাদের যে চসার রয়েছে সে কিন্তু জন্মগ্রহণ করেছিল। তাহলে কি বলা হলো, এই এডওয়ার্ড 3 শাসনকালে আমাদের চসার জন্মগ্রহণ করেছিল এবং রিচার্ড 2 দ্বিতীয় রিচার্ডের সময় কিন্তু আমাদের চসার কিন্তু তাদের যে একটা লেখার যে বিষয়টা সেটা কিন্তু মূলত রিচার্ড 2র সময় কিন্তু করছিল, সেই সময় সে বেঁচে ছিল। এবং হেনরি 4 যখন আমাদের রাজত্বকাল করছিল, সিংহাসনে বসলো হেনরি 4, তার বছর পরেই কিন্তু আমাদের এই চসার মারা যায়। তাহলে দেখো আমাদের মূলত এখানে মনে রাখতে হবে যে অ্যান্সার হয়ে যাচ্ছে এডওয়ার্ড 3, রিচার্ড 2 এবং হেনরি 4। এই সময়ের মধ্যেই কিন্তু আমাদের চসার কিন্তু তাদের রাজত্বকাল, এই রাজত্বকালের মধ্যে চসার মূলত বিলং করতো। বোঝা গেল কোশ্চেনটি। এরপরে দেখো চলে আসি কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3তে দেখো আমাদের বলা হচ্ছে এখানটাতে যে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য ক্লোজেস্ট কন্টেম্পোরারি অফ চসার।
তাহলে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে যে যে চসারের মানে নিকটতম সমসাময়িক কে ছিল। অপশন দেখো বলেছে জন গাওয়ার, উইলিয়াম ল্যাংল্যান্ড, হ্যাঁ, তাহলে হচ্ছে উইক্লিফ নাকি জন বার্বার। এখানটা দেখো, এখানটাতে কিন্তু কারেক্ট আনসার করতে হবে, যেহেতু আমাদের ক্লোজড কন্টেম্পোরারি বলেছে, একদম নিকটতম সমসাময়িক, এখানে কিন্তু মনে রাখতে হবে কারেক্ট আনসার আমরা করে দিতে হবে উইলিয়াম ল্যাংল্যান্ড। ঠিক আছে, অপশন বি কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। ক্লিয়ার করতে পারলাম কোশ্চেনটি। তারপর চলে আসি দেখো, এরপর দেখো কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 রয়েছে আমাদের, বলেছে হু কল্ড চসার দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, যে কে চসারকে ইংরেজি কবিতা জনক বলেছেন। অপশন বলছে দেখো সিডনি, স্পেন্সার, ড্রাইডেন নাকি আর্নল্ড। এখানটায় কোনটা কারেক্ট আনসার হবে? দেখো এখানে আমাদের মনে রাখতে হবে কারেক্ট আনসারটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের ড্রাইডেন। ঠিক আছে, এই যে কথাটা, এই যে দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, যে ইংরেজি কবিতার জনক, এটা কিন্তু আমাদের ড্রাইডেন বলেছিল। তাহলে কারেক্ট আনসার করে দেবো আমরা এখানে অপশন সি। ক্লিয়ার হলো বিষয়টা। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5 বলা হয়েছে যে চসার ফাউন্ড হিজ নেটিভ টাং এ ডায়ালেক্ট অ্যান্ড লেফট ইট আ ল্যাঙ্গুয়েজ, হু মেক্স দিস অবজারভেশন। তাহলে এই যে অবজারভেশনটা এটা কে করেছে? দেখো অপশন বলেছে জে এ রিচার্ড, লোয়েস, ওয়াল্টার পিটার, এফ আর লিপস। এখানে দেখো কোনটা আমাদের কারেক্ট আনসার হবে। তাহলে এখানটা দেখো আমাদের মনে রাখতে হবে এই যে আমাদের কথাটা, যে চসার ফাউন্ড হিজ নেটিভ টাং আর ডায়ালেক্ট অ্যান্ড লেফট ইট আর ল্যাঙ্গুয়েজ, এই কথাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে লোয়েস বলেছিল। ঠিক আছে, এই কথাটা কিন্তু মূলত লোয়েস অবজারভেশন করেছিল, অবজার্ভ করেছিল। ঠিক আছে, কারেক্ট আনসার করতে হবে এখানে অপশন নাম্বার বি, যেখানে রয়েছে আমাদের লোয়েস। ক্লিয়ার হলো বিষয়টি। এরপর দেখো কোশ্চেন নাম্বার 6 বলা হচ্ছে এখানে চসার ইজ দ্য আর্লিয়ার অফ গ্রেট মডার্নস হু হোল্ডস দিস ভিউ। ওকে, যে চসার হলো মহান আধুনিকবাদীদের পূর্ববর্তী একজন। তাহলে এই কথাটা মূলত কে মানে বিষয়টা অবজার্ভ করেছিল বা দেখেছিল? এখানে দেখো অপশন বলেছে ড্রাইডেন, বেন জনসন, টি.এস. এলিয়ট নাকি ম্যাথিউ আর্নল্ড। ওকে, তো এইখানটা দেখো, এখানটাতে কিন্তু আমাদের কারেক্ট আনসার যেটা হয়ে যাচ্ছে মনে রাখতে হবে এখানে কিন্তু ম্যাথিউ আর্নল্ড কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে এখানটাতে। ওকে, তাহলে আমরা এখানে কারেক্ট আনসার করে দেবো অপশন নাম্বার ডি। ক্লিয়ার হলো কোশ্চেনটি। দেখো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 7 বলা হচ্ছে এখানটাতে যে উইথ চসার ইজ বর্ন আওয়ার রিয়াল পোয়েট্রি। ওকে, দেখো এখানে অপশন বলেছে, অপশন এ বলেছে ম্যাথিউ আর্নল্ড, স্পেন্সার, ড্রাইডেন নাকি অ্যাডিসন। ওকে, তাহলে দেখো এখানটাতে আমাদের মনে রাখতে হবে কারেক্ট আনসার কিন্তু হয়ে যাচ্ছে আমাদের এখানেও ম্যাথিউ আর্নল্ড। ওকে, যে এই কিন্তু বলেছিল যে উইথ চসার ইজ বর্ন আওয়ার রিয়াল পোয়েট্রি, এটা কিন্তু রয়েছে এখানটাতে। তাহলে বোঝা গেল এই কথাটা কিন্তু এই মতামতটি পোষণ করেছিল আমাদের ম্যাথিউ আর্নল্ড। দেখো এরপর কোশ্চেন নাম্বার 8 বলা হচ্ছে হু সেইস অ্যাবাউট চসার্স ক্যারেক্টার হেয়ার ইজ গডস প্লান্টি। ওকে, যে চসারের চরিত্র সম্পর্কে কে বলেছে যে এখানে ঈশ্বরের প্রাচুর্য রয়েছে, যে হেয়ার ইজ গডস প্লান্টি। তো দেখো আমাদের অপশন বলেছে ড্রাইডেন, ডক্টর জনসন, পোপ নাকি কোলরিচ। তাহলে এখানে আমাদের কে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে? এখানটা দেখো আমাদের মনে রাখতে হবে এই কথাটাও কিন্তু আমাদের যে বলেছিল সে কিন্তু হয়ে যাচ্ছে কারেক্ট আনসার এখানে আমাদের করতে হবে। সঠিক আনসার কিন্তু হয়ে যাবে এখানে ড্রাইডেন। ওকে, তাহলে অপশন নাম্বার এ কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে এখানটাতে। বোঝা গেল বিষয়টা। তো এখানটা দেখো ড্রাইডেন সম্পর্কে আমরা যদি ডিসকাস করা হয় তো মনে রাখতে হবে জন ড্রাইডেন কিন্তু যে তার যে আমাদের 1700 বই রয়েছে যে ফ্যাবলস অ্যান্সেন্ট অ্যান্ড মডার্ন, এখানে কিন্তু জিওফ্রে চসারকে সে কিন্তু মানে কবিতা জনক বলেছিল, এই কথাটা কিন্তু বলা হয়েছে। এবং ড্রাইডেন চসারকে হোমার এবং ভার্জিলের সাথে তুলনা করেছে, যারা কিন্তু যথাক্রমে গ্রিক এবং রোমান কবিতা জনক বলে মনে করা হয়ে থাকে। তাহলে দেখো ড্রাইডেন কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল চসারের যে এসটাতে, এবং চসারকে সে কিন্তু আমাদের দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি সে কিন্তু বলেছিল। তাহলে বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। এরপর দেখো কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 আমাদের কি বলা হচ্ছে দেখো, বলেছে হু ডেসক্রাইব চসার অ্যাজ দ্য ওয়েল অফ ইংলিশ আনডিফাইলড। ওকে, তাহলে এই কথাটা আমাদের কে ডেসক্রাইব করেছে? দেখো অপশন বলেছে ড্রাইডেন, স্পেন্সার, পোপ নাকি সিডনি। তাহলে এখানে দেখো এখানে কিন্তু কারেক্ট আনসারটা আমাদের হয়ে যাচ্ছে স্পেন্সার। তাহলে অপশন করে দেবো অপশন নাম্বার বি, স্পেন্সার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে এখানটাতে। ক্লিয়ার হলো। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি বলা হচ্ছে দেখো, বলেছে ইন হুইচ মান্থ ডিড চসার পিলগ্রিমস গো অন দেয়ার পিলগ্রিমেজ। যে চসারের তীর্থযাত্রীরা কোন মাসে তার তীর্থযাত্রা শুরু করেছিল? অপশন দেখো, অপশন বলেছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ নাকি এপ্রিল।
তাহলে এখানটা দেখো, এখানটায় কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ইন ক্যান্টারবারি টেলস, যে ক্যান্টারবারি টেলসে তীর্থযাত্রীরা কিন্তু আমাদের এপ্রিল মাসে তাদের কিন্তু যাত্রাটা শুরু করেছিল। তাহলে কারেক্ট আনসার করে দিতে হবে এখানে অপশন নাম্বার ডি। বোঝা গেল? দেখো আমরা প্রত্যেকে অবগত রয়েছে, আমরা প্রত্যেকে জানি যে জিওফ্রে চসারের লেখা দ্য ক্যান্টারবারি টেলস, এখানে কিন্তু 24টা স্টোরি একটা কালেকশন রয়েছে, যেখানে 24টা স্টোরি কন্টেন্টস আছে। তো এর মধ্যে কিন্তু আমাদের যে পিলগ্রিমসরা আছে সে কিন্তু মানে এপ্রিল মাসে তাদের যে তীর্থযাত্রা সেটা কিন্তু শুরু করেছিল। এবং এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে তোমাদের, যে দ্য পিলগ্রিমস টেক্স প্লেস ইন আর্লি স্প্রিং, তারা কিন্তু বসন্তের শুরুতে তাদের তীর্থযাত্রা সেটা কিন্তু শুরু করেছিল। এটা কিন্তু কোশ্চেন হতে পারে। ওকে, তাহলে দেখো আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সমস্ত বিষয়গুলো ডিসকাস করা হয়েছে। এখানটা দেখো আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে দ্য এজ অফ চসারের যে এজটা আছে, যেটা 1340 থেকে 1400, এই যে সময়টা, এর যে আমাদের হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড কী আছে এবং লিটারারি ফিচার্স কী আছে এবং ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন, সমস্ত বিষয়গুলো ডিসকাস করা হলো। আই হোপ তোমাদের কাছে ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে এবং তোমরা সমস্ত বিষয়গুলো বুঝতে পেরেছো। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। একটা ভিডিওতে লাইক করে দিবে, ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। আর চ্যানেলে কোনো নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও সবাই দেখতে পারো। ওকে, দেখো আরেকটা বিষয়, তোমরা কিন্তু এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে এডুকেশন ফেয়ার রাজীব, সেখানে কিন্তু আমি এই পিডিএফটা শেয়ার করে দেবো, তোমরা সেখান থেকে সমস্ত পিডিএফটা ডাউনলোড করতে পারবে। ওকে, চলো আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।